চ্যানেলে স্বাগত। আমাদের সামনে যখন একটা বিক্রিয়া নিয়ে আমরা কথা বলি তখন বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হই। যেমন মনে করো এই নাইট্রোজেনের সঙ্গে যদি হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া, এই যে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছ, এই বিক্রিয়াটা যখন নিয়ে আমরা কথা বলি তখন বেশ কিছু প্রশ্ন মনের মধ্যে জাগে। কি প্রশ্ন জাগে বলো তো? যেমন 1 নম্বর কোশ্চিন, বিক্রিয়াটা কি সংঘটিত হবে? বিক্রিয়াটা সংঘটিত হওয়ার সম্ভাবনা কতটা? 2 নম্বর, বিক্রিয়াটার বেগ বা হার কত, তাই কি না? 3 নম্বর, বিক্রিয়াটা কোন মেকানিজমে সংঘটিত হয়, কোন কৌশলে ঘটে? বুঝা গেছে কথাটা? 4 নম্বর, বিক্রিয়াটার হারের উপর প্রভাব বিস্তারকারী বিষয়গুলো কি কি? এরকম নানা ধরনের প্রশ্ন আমাদের মনে কিন্তু জাগে। ঠিক আছে, তাহলে আমরা কোন একটা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমাদের মনে জাগা কোশ্চেনগুলো আমরা মনে রাখবো, ভুলে যেতে পারি। সেজন্য আমি একটু লিখে দিচ্ছি ছোট্ট করে যে প্রশ্ন আমাদের মধ্যে জাগে। যেমন বিক্রিয়া সংঘটিত হওয়ার সম্ভাবনা কতটা? 2 নম্বর কোশ্চিন, বিক্রিয়ার বেগ বা হার কতটা? 3 নম্বর কোশ্চিন, বিক্রিয়া কোন কৌশলে ঘটে? 4 নম্বর কোশ্চিন, বিক্রিয়ার হার কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হয়? এই সমস্ত প্রশ্ন আমাদের মনে কিন্তু জাগে। আর এই সমস্ত প্রশ্ন বা এরকম আরও কিছু প্রশ্নের উত্তর, এই ধরনের কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা ক্লাস 11-এ যে চ্যাপ্টার পড়েছি রাসায়নিক সাম্য এবং শক্তিতত্ত্ব, সেই দুটো চ্যাপ্টার থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হলেও সব প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায় না। সে কারণে আমাদের বিজ্ঞানের আর একটা শাখা দরকার হয়, আর একটা শাখার প্রয়োজন হয় এবং একটা নতুন শাখার সৃষ্টি হয়। বোঝা গেছে? যে শাখাটার নাম রাসায়নিক গতিবিদ্যা। রাসায়নিক গতিবিদ্যা নাম শুনেছ? এই আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু, আজকের চ্যাপ্টারটার নাম, প্রথম ক্লাস শুরু হলো যে চ্যাপ্টারটা দিয়ে, সেই চ্যাপ্টারটারই নাম রাসায়নিক গতিবিদ্যা। এভাবে রাসায়নিক গতিবিদ্যা বলে একটা নূতন শাখা কিন্তু বিজ্ঞানে আছে। কাকে বলবো বলো তো? তাহলে আমরা যদি বলি রাসায়নিক গতিবিদ্যা, আমরা কাকে বলবো? কোন শাখাটাকে রাসায়নিক গতিবিদ্যা বলা হবে? তাহলে মনে রাখবে, রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর জানা যায় যে শাখাটা থেকে বিজ্ঞানের, সেই শাখাটাকে আমরা রাসায়নিক গতিবিদ্যা বলি। বোঝা গেছে? এইরকম রাসায়নিক গতিবিদ্যা থেকে আমরা কাকে বলবো? এই নিচের বিষয়গুলি আলোচিত হয়। যে শাখায় নিচের বিষয়গুলো আলোচিত হবে তাকে বলা হবে রাসায়নিক গতিবিদ্যা। কোন কোন বিষয় আলোচনা হবে? বিক্রিয়ার হার নিয়ে আলোচনা হবে। আর কি আলোচনা হবে? বিক্রিয়ার কৌশল। আর কি আলোচনা হবে বলো তো? রাসায়নিক গতিবিদ্যা আর কি বিষয়ে আলোচনা করা হয়? বিক্রিয়া আলোচনা করা হয় বিক্রিয়ার বেগ, প্রভাবকারী বিষয়সমূহ। সুতরাং বিজ্ঞানের যে শাখায় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি সেই শাখাটাকে বলা হয় রাসায়নিক গতিবিদ্যা। ফলে গুরুত্বের বিচারে কিন্তু রাসায়নিক গতিবিদ্যা ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্রাঞ্চ। আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর এই রাসায়নিক গতিবিদ্যা থেকে
আমরা তৈরি করতে পারি। এবং রাসায়নিক গতিবিদ্যা যদি আমরা গুরুত্ব দেখি, তাহলে রাসায়নিক গতিবিদ্যার গুরুত্ব কী বলতো? রাসায়নিক গতিবিদ্যার গুরুত্ব যেমন এই রাসায়নিক গতিবিদ্যার নীতিটাকে কাজে লাগিয়ে আমরা বাণিজ্যিকভাবে একটা রাসায়নিক বিক্রিয়া কীভাবে ঘটালে লাভজনক প্রোডাক্ট হবে সেটা আন্দাজ করতে পারি। আরও বেশ কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রাসায়নিক গতিবিদ্যা থেকে জানা যায়। আমরা মনে রাখবো যে বিষয়গুলো, যেমন শিল্পে রাসায়নিক বিক্রিয়া কিভাবে ঘটালে লাভজনক হবে তা জানা যায়। আমরা জানি স্পর্শ পদ্ধতিতে সালফুরিক অ্যাসিড, অস্ট্রাল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া যে তৈরি করা যায়, শিল্পে যে তৈরি করা হয়, এই সমস্ত পদার্থ তৈরির ক্ষেত্রে বিক্রিয়াটা কিভাবে ঘটালে লাভজনক পদ্ধতিতে আমরা তৈরি করতে পারবো, এই রাসায়নিক গতিবিদ্যা থেকে কিন্তু আমরা জানতে পারি। আর কি জানতে পারি রাসায়নিক গতিবিদ্যার গুরুত্ব? যেমন খাদ্যবস্তু পচন ধরার সময় জানা যায়। কত সময় পরে খাদ্যবস্তুর পচন সৃষ্টি হবে সেটা আমরা রাসায়নিক গতিবিদ্যা থেকে জানতে পারি। আর কি জানতে পারি বলো তো? যে আমরা যে ওষুধ বা মেডিসিন বা ড্রাগ যে গ্রহণ করি, সেই ঔষধ গ্রহণ করার কত সময় পরে ক্রিয়া শুরু হবে সেটাও জানা যায়, বোঝা গেছে? এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানতে পারি। আর কি জানতে পারি? মনে রাখবে যে ওজোন স্তরের গঠন ও ক্ষয় বা পাতলা হওয়ার মতো ঘটনা ব্যাখ্যা করা যায়। বোঝা গেছে? ফলে আরও এই রাসায়নিক গতিবিদ্যার গুরুত্ব আরও আছে, আমরা মনে রাখবো বেশ কিছুটা। যেমন শিল্পে একটা রাসায়নিক বিক্রিয়া কীভাবে ঘটালে লাভজনক হবে সেটা জানতে পারি আমরা। এবং একটা খাদ্যবস্তু কত সময় পরে পচন সৃষ্টি হবে সেটা জানা যায়। সেই সঙ্গে একটা ওষুধ গ্রহণ করার পর সে ওষুধের অ্যাকশনটা কতক্ষণ পর শুরু হবে সেটা আমরা আন্দাজ করতে পারি। সেই সঙ্গে ওজোন স্তরের মতন যে ঘটনাগুলো ঘটে, ওজোন স্তরের গঠন এবং পাতলা হওয়া, এই ধরনের ঘটনাগুলোও কিন্তু রাসায়নিক গতিবিদ্যার সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। বোঝা গেছে? ফলে গুরুত্বের বিচারে এই রাসায়নিক গতিবিদ্যা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমরা আজকে এরই প্রথম ক্লাসটা শুরু করলাম। আমরা দেখব রাসায়নিক গতিবিদ্যায় এই যে বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো, কোনো বিক্রিয়া দ্রুততার সঙ্গে ঘটে। যেমন লোহায় মরিচা পোড়া, কতক্ষণ লাগবে বলো তো? লোহায় মরিচা পোড়া যদি আমরা লক্ষ্য করতে চাই, পর্যবেক্ষণ করতে চাই, আমরা স্কুলে যদি ল্যাবরেটরিতে লোহায় মরিচা পোড়া এক্সপেরিমেন্ট করতে চাই, তাহলে কতটা সময় লাগবে? কোনোদিন সম্ভব বলো তো? আবার অ্যাসিড আর ক্ষারের মধ্যে যদি বিক্রিয়া ঘটায়, মুহূর্তের মধ্যে বিক্রিয়াটা ঘটবে। ফলে কিছু বিক্রিয়া দ্রুততার সঙ্গে ঘটে, আবার কিছু বিক্রিয়া অতি ধীর গতিতে ঘটে। ফলে বিক্রিয়ার হারের যে হার, সেই হারের ভিত্তিতে আমরা কি করব? বিক্রিয়াগুলোকে বিভিন্ন ভাগে কিন্তু আমরা ভাগ করব। বোঝা গেছে? তাহলে বিক্রিয়ার হারের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। বিক্রিয়ার হারের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ আমরা তিনটা ভাগে ভাগ করি। বিক্রিয়ার হারের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়াকে আমরা তিনটা ভাগে ভাগ করি। আবার আরেক ধরনের শ্রেণীবিভাগ আছে সমসত্ব, অসমসত্ব, অর্থাৎ হোমোজেনিয়াস, হেটেরোজেনিয়াস। আমরা এটা জানি তো, যে সমস্ত পদার্থ বিক্রিয়া করে
তাদের বিক্রিয়ক পদার্থ বলে, এবং বিক্রিয়া করার ফলে যে সমস্ত পদার্থ তৈরি হয় তাদের বিক্রিয়াজাত পদার্থ বলে। 11 আমরা দেখেছি এই জিনিসগুলো। এদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ আর এদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ এবং বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থ এবং ব্যবহৃত অনুঘটক সবগুলো যদি একই দশায় থাকে তাহলে সেই বিক্রিয়াগুলোকে বলা হয় সমসত্ব বিক্রিয়া, হোমোজেনিয়াস। কিন্তু এদের মধ্যে যদি সবাই একই দশায় না থাকে, কঠিন তরল গ্যাস বিভিন্ন দশায় যদি বিক্রিয়া বা বিক্রিয় পদার্থের মধ্যে কিছু থাকে, তখন তাকে বলা হবে অসমসত্ব, অর্থাৎ হেটেরোজেনিয়াস রিয়াকশন। সেটা একটা শ্রেণীবিভাগ। আমরা এখানে বিক্রিয়ার হারের ভিত্তিতে আমরা শ্রেণীবিভাগ করতে চাইছি রাসায়নিক বিক্রিয়াগুলোকে। তাতে আমরা দেখলাম 3 ধরনের কিন্তু হয়, যেমন অতি দ্রুত গতি বিক্রিয়া। কাদেরকে বলবো? যে সমস্ত বিক্রিয়া মুহূর্তের মধ্যে সংঘটিত হয়। কীরকম মুহূর্ত? কত মিনিট, কত সেকেন্ড আন্দাজ করতে পারবে? 10⁻⁻12 থেকে 10⁻16 সেকেন্ডের মধ্যে সম্পন্ন হয় এরকম বিক্রিয়া। এত দ্রুততার সঙ্গে সংঘটিত হয়। বোঝা গেছে? এ ধরনের বিক্রিয়া এত দ্রুততার সঙ্গে সংঘটিত হওয়ার কারণ কি? কারণ এক্ষেত্রে আয়নের বিনিময় হয়, আয়নের বিনিময় ঘটে। এক্ষেত্রে কি ঘটে না? বন্ধন গঠন বিয়োজন ঘটে না। মনে হবে কথাটা? এদের হার নির্ণয় করা যায় না। এত দ্রুততার সঙ্গে ঘটলে হার নির্ণয় করা যাবে? হার নির্ণয় করা যায় না। বোঝা গেছে? এই হলো অতি দ্রুত গতিসম্পন্ন বিক্রিয়া। উদাহরণ, যেমন উদাহরণ যদি বলি, AgNO3 প্লাস NaCl বিক্রিয়া করে তৈরি করে AgCl প্লাস NaNO3। এই হলো একটা অতি দ্রুত গতিসম্পন্ন বিক্রিয়ার উদাহরণ, এবং এই হলো তাদের স্টেটমেন্ট। মনে থাকবে কথাটা? মুহূর্তের মধ্যে দেখতে পাচ্ছ, মুহূর্তের মধ্যে বিক্রিয়াটা ঘটবে। এত দ্রুততার সঙ্গে ঘটে যে হার কিন্তু নির্ণয় করা যায় না। আমরা দ্বিতীয় ধরনের বিক্রিয়া দেখব, অতি মন্থর গতিসম্পন্ন বিক্রিয়া। অতি মন্থর গতির বিক্রিয়া। উদাহরণ বলতে পারবে এরকম অতি মন্থর গতির বিক্রিয়া? যে অনেক সময় দরকার হয়। এক্ষেত্রে কি হয়? অনেক সময় দরকার হয়। বোঝা গেছে? এক্ষেত্রেও কিন্তু হার নির্ণয় করা যায় না, হার নির্ণয় করা যায় না। যেমন উদাহরণ, লোহায় মরিচা পড়া। লোহায় মরিচা পড়া কত সময় কতটা মরিচা পড়লো নির্ণয় করা যাবে বলতো? ল্যাবরেটরিতে পরীক্ষা করে যাবে না। ফলে এই ধরনের বিক্রিয়াগুলোর কিন্তু হার নির্ণয় করা যায় না। তৃতীয় ক্যাটাগরির বিক্রিয়া মধ্যম গতির বিক্রিয়া। মধ্যম গতির বিক্রিয়া। বোঝা গেছে? এই বিক্রিয়াগুলোর হার কিন্তু আমরা নির্ণয় করতে পারি। এক্ষেত্রে কি ঘটে? এক্ষেত্রে কিন্তু বন্ধন গঠন বিভাজনে ঘটে। বোঝা গেছে? এই ধরনের বিক্রিয়ার হার নির্ণয় করা যায়, নির্ণয় করা যায়। বোঝা গেছে? আর এই ধরনের বিক্রিয়ার উদাহরণ বলো তো? এই ধরনের বিক্রিয়াগুলো সচরাচর ল্যাবরেটরিতে যে বিক্রিয়াগুলো ঘটে সেই বিক্রিয়াগুলো, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে জল আর অক্সিজেন তৈরি হয়, এরা হলো এই মধ্যম গতির বিক্রিয়া। ফলে মধ্যম গতির বিক্রিয়াগুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা আছে। এইভাবে আমরা বিক্রিয়ার হারের ভিত্তিতে সমগ্র বিক্রিয়াগুলোকে 3টা ভাগে ভাগ করি: অতি দ্রুত গতিসম্পন্ন বিক্রিয়া, অতি মন্থর গতির বিক্রিয়া, আর মধ্যম গতির বিক্রিয়া। অতি দ্রুত এবং অতি মধ্যম গতির বিক্রিয়ার আমরা অতি মন্থর গতির বিক্রিয়ার হার নির্ণয় করতে পারি না। বোঝা গেছে? আর মধ্যম গতির বিক্রিয়ার হার কিন্তু আমরা সহজে নির্ণয় করতে পারি। তোমরা বলতে পারবে এই 3টা ক্যাটাগরির মধ্যে আমি যদি বলি NaOH বিক্রিয়া করে যে জল আর NaCl তৈরি করে, এটা কি ধরনের বিক্রিয়ার মধ্যে পড়বে? বিক্রিয়া হার বলতে আমরা কি বুঝবো? এই টার্মটা নিয়ে আমরা বিক্রিয়া হার। কোনো রাসায়নিক বিক্রিয়া আমরা জানি, রাসায়নিক বিক্রিয়া পদার্থ বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়। সময়ের সাথে সাথে বিক্রিয়া পদার্থের পরিমাণ কমতে থাকে, বিক্রিয়াজাত পরিমাণ বাড়তে থাকে। তো বিক্রিয়ার হার বলতে আমরা কোন জিনিসটাকে বুঝবো?
বোঝা গেছে? তো মনে রাখবে প্রতি একক সময় কোনো রাসায়নিক বিক্রিয়ার যে পরিমাণ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাস পায় বা যে পরিমাণ বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি পায় তাকে ওই বিক্রিয়ার বিক্রিয়া হার বলে। ফলে বিক্রিয়ার হার বলতে একক সময় গাঢ়ত্বের হ্রাস বৃদ্ধি বোঝায়। মনে রাখবো কোনটা? তাহলে মনে রাখবি প্রতি একক সময় কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাস বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি বোঝায়। বৃদ্ধির হারকে বলা হয় বিক্রিয়া হার। বোঝা গেছে? তাহলে প্রতি একক সময় কোনো রাসায়নিক বিক্রিয়া পদার্থের গাঢ়ত্ব হ্রাস বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি, এই গাঢ়ত্ব বৃদ্ধিকে বলা হয় বিক্রিয়া হার। বোঝা গেছে কথাটা? যেমন আমরা এটাকে যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, আমরা ধরে নিলাম এ বিক্রিয়ক থেকে বি বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে। আমরা ধরে নিলাম টি সময় বা T1 সময় এ এর গাঢ়ত্ব ধরে নিলাম এ, এবং T2 সময় এ এর গাঢ়ত্ব যদি হয় A1, এর গাঢ়ত্ব যদি হয় A2, তাহলে বলো তো সময়ের ব্যবধান কত? সময়ের ব্যবধান T2 মাইনাস T1 সমান ΔT, ঠিক আছে? আর গাঢ়ত্বের পরিবর্তন কত? গাঢ়ত্বের পরিবর্তন A2 মাইনাস A1 সমান ΔA। অতএব বিক্রিয়ার হার কি হবে? গাঢ়ত্বের পরিবর্তন, বিক্রিয়ার হার সমান গাঢ়ত্বের পরিবর্তন আর ওই পরিবর্তনে প্রয়োজনীয় সময়। তাহলে কি হবে বলো তো? মাইনাস ΔA বাই ΔT। এই হলো এ এর সাপেক্ষে বিক্রিয়ার হার। আমরা যদি বি এর সাপেক্ষে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে কি হবে? সুতরাং মাইনাস ΔA বাই ΔT সমান ΔB বাই ΔT। এই অনুরূপে আমরা বি এর সাপেক্ষ প্রকাশ করতে পারবো। এই হলো বিক্রিয়ার হার প্রতি একক সময় কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব অন্তরিত হয়, হ্রাস পায়, অথবা যে পরিমাণ বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি পায় সেটাকে বলা হয় তার বিক্রিয়া হার। আমরা যদি ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে আমরা ধরে নিলাম এ থেকে বি একটা পদার্থ তৈরি হচ্ছে। T1 সময় এ এর গাঢ়ত্ব A1 এবং T2 সময় যদি এর গাঢ়ত্ব A2 হয়, তাহলে সময়ের ব্যবধান কত? ΔT। আর গাঢ়ত্বের পরিবর্তন ΔA যদি হয় তাহলে বিক্রিয়ার হার সমান ΔA বাই ΔT। বি এর সাপেক্ষে অনুরূপে আমরা দেখাতে পারবো গাঢ়ত্বের বৃদ্ধি ΔB বাই ΔT হলো বি এর সাপেক্ষে এই বিক্রিয়াটার হার। বোঝা গেছে? এখানে এর নেগেটিভ চিহ্ন আমরা একটা ব্যবহার করলাম। যখন বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে বিক্রিয়ার হারটা প্রকাশ করা হলো তখন নেগেটিভ চিহ্ন ব্যবহার করা হলো। আমরা এখানে নেগেটিভ চিহ্ন ব্যবহারের তাৎপর্যটা দেখব। নেগেটিভ চিহ্নের তাৎপর্য কেন বলো তো? এর সাপেক্ষে যখন আমি প্রকাশ করলাম বিক্রিয়ার হারকে, তো নেগেটিভ চিহ্ন কিন্তু বি এর সাপেক্ষে তো প্রকাশ করা হলো না। কারণ এর সাপেক্ষে নেগেটিভ চিহ্ন প্রকাশ করার এক নম্বর কারণ হলো সময়ের সাথে
বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পায়, বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পায়, তাই কিনা বলো? গাঢ়ত্ব হ্রাস পেলে কি হবে? ডেল এ নেগেটিভ হবে, তাই হবে কি না? ডেল এ, কারণ ডেল এ সমান কি? A2 মাইনাস A1, আর এটা সমান নেগেটিভ হবে, বোঝা গেছে? কিন্তু কি, কিন্তু বিক্রিয়া হার ধনাত্মক রাশি, বিক্রিয়া হার সমান পজিটিভ রাশি। তাহলে বিক্রিয়া হার যদি পজিটিভ রাশি হয় আর এটা যদি নেগেটিভ হয় তাহলে কি করে হবে? সে কারণে আমরা অতিরিক্ত একটা নেগেটিভ চিহ্ন ব্যবহার করি, বোঝা গেছে? এর জন্য কি করা হয়? এর জন্য নেগেটিভ চিহ্ন ব্যবহার করে বেগের রাশিকে পজিটিভ বানানো হয় বা পজিটিভ করা হয়, বোঝা গেছে? এই হলো নেগেটিভ চিহ্নের তাৎপর্য। আর এই হলো বিক্রিয়া হার। নিশ্চয়ই বোঝা গেছে? প্রতি একক সময় যে পরিমাণ বিক্রিয়ক পদার্থর গাঢ়ত্ব হ্রাস বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি পায় তাকে বলা হয় ওই বিক্রিয়ার বিক্রিয়া হার। বিক্রিয়কের সাপেক্ষে যখন বিক্রিয়া হার প্রকাশ করা হয় তখন একটা নেগেটিভ চিহ্ন ব্যবহার করা হয়। নেগেটিভ চিহ্ন ব্যবহার করার কারণ হলো এই যে গাঢ়ত্বের যে হ্রাস সেটা নেগেটিভ হয়, বোঝা গেছে কথাটা? আর বিক্রিয়ার হার কিন্তু পজিটিভ রাশি, ফলে বিক্রিয়ার হারটাকে পজিটিভ রাশি বানাবার জন্য আমরা অতিরিক্ত একটা নেগেটিভ চিহ্ন ব্যবহার করি, ঠিক আছে? আমরা এবার বিক্রিয়ার হারের উপস্থাপনা দেখব। কোন একটা রাসায়নিক বিক্রিয়ার হারকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি, খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা। বিক্রিয়ার হারের উপস্থাপনা, বোঝা গেছে? বিক্রিয়া হারের উপস্থাপনা। তো মনে রাখবে বিক্রিয়া হারের উপস্থাপনার ক্ষেত্রে আমরা একটা রাসায়নিক বিক্রিয়া হারকে বিক্রিয়ক পদার্থের সাপেক্ষ প্রকাশ করতে পারি। দেখলাম তো, বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষ প্রকাশ করতে পারি, মনে থাকবে কথাটা? তো আমরা কিছু স্টেটমেন্ট আমরা লিখে রাখি, যেমন বিক্রিয়া হার বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের দ্বারা প্রকাশ করা যায়। মনে থাকবে, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি, বা গাঢ়ত্বের পরিবর্তন দ্বারা প্রকাশ করা যায়। গাঢ়ত্বের হ্রাস, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের বৃদ্ধি দ্বারা আমরা প্রকাশ করতে পারি। কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া, মনে রাখবে, একটা রাসায়নিক বিক্রিয়া তো দুটো হার হতে পারে না। একটা রাসায়নিক বিক্রিয়া একটাই হার হবে, বোঝা গেছে কথাটা? ফলে এই কথাটা মাথায় রাখবে, একটি বিক্রিয়ার একটাই বিক্রিয়া হার হয়। একটি রাসায়নিক বিক্রিয়া দুটো বিক্রিয়া হার হতে পারে না, তো বোঝা গেছে কথাটা? এই কথাটা মাথায় রাখবে। কিন্তু আমরা যদি প্রবলেমটা দেখি, মনে করো এ থেকে তৈরি হচ্ছে 3B। এই একটা রাসায়নিক বিক্রিয়া, এ থেকে 3B তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে বলো তো, এর সাপেক্ষে যদি আমি বলি, তাহলে এর সাপেক্ষে বিক্রিয়া হার কী হবে? এর সাপেক্ষে যদি প্রকাশ করি তাহলে এর সাপেক্ষে বিক্রিয়া হার সমান কী হবে? মাইনাস ডেল এ বাই ডেল টি, তাই হবে কি না বলো? আবার বি এর সাপেক্ষে যদি বিক্রিয়া হার প্রকাশ করি, বি এর সাপেক্ষে বিক্রিয়া হার কী হবে? ডেল বি বাই ডেল টি। এই কথা বোঝা গেছে? কিন্তু এখানে দেখো, এ যদি এক আয়তন ভেঙে যায় তাহলে বি 3 আয়তন উৎপন্ন হয়। তাহলে এর ভেঙে যাওয়ার হার আর বি উৎপন্ন হওয়ার হার কিন্তু সমান নয়। এ যে হারে ভাঙে বি তার 3 গুণ হারে উৎপন্ন হয়, বোঝা গেছে? তাহলে এর ভাঙ্গার হারের 3 গুণ হলো বি উৎপন্ন হওয়ার হার।
বোঝা গেছে আমার কথাটা? তাহলে মনে রাখবে কি 3 × A এর অন্তরিত হার সমান বি উৎপন্ন হার, তাই কিনা বলো? তাহলে 3 × A এর অন্তরিত হার কত? ডেল এ বাই ডেল টি সমান বি উৎপন্ন হওয়ার হার কত? ডেল বি বাই ডেল টি, তাই কিনা বলো? তাহলে এটা সমান এটা, কিন্তু এর সাপেক্ষে বিক্রিয়া হার যদি এটা হয়, তাহলে বি এর সাপেক্ষে বিক্রিয়া হার যদি এটা হয়, তাহলে এটা সমান আবার কি হচ্ছে বলো তো? 3 × ডেল এ বাই ডেল বি। ভালো করে দেখো জিনিসটা, তাই হচ্ছে কি না? এটা সমান এটা, তাহলে এই যে এটা এই জায়গায় যদি আমি মানটা বসিয়ে দিই, তাহলে এর জায়গায় মানটা পেলাম। তাহলে এর সাপেক্ষে যদি বিক্রিয়া হার এক্স হয়, তাহলে বি এর সাপেক্ষে বিক্রিয়ার হার কত হয়ে যাবে? 3x। এর সাপেক্ষে বললে বিক্রিয়া হার এক্স, আর বি এর সাপেক্ষে বললে বিক্রিয়া হার 3x। এটা কখনো হতে পারে? বিক্রিয়া তো একটাই, ফলে একই বিক্রিয়ার কিন্তু একটাই বিক্রিয়া হার হবে। ফলে এই ধারণাটা কিন্তু ঠিক নয়। একটা বিক্রিয়ার একটা, আবার আমি বলছি, এ থেকে 3b হচ্ছে, এর সাপেক্ষে বিক্রিয়া হার যদি এটা হয়, তাহলে বি এর সাপেক্ষে বিক্রিয়া হার এটা হবে, কারণ গাঢ়ত্বের পরিবর্তন বা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়। কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে এ এর ভেঙে যাওয়ার হারের তুলনায় বি উৎপন্ন হওয়ার 3 গুণ, সুতরাং এ ইন্টু 3 × এ এর ভেঙে যাওয়ার হার সমান বি উৎপন্ন হওয়ার হার, অর্থাৎ এটা সমান যদি এটা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর সাপেক্ষে বিক্রিয়া হার যত, বি এর সাপেক্ষে বিক্রিয়া হার তার 3 গুণ। এটা কিন্তু সম্ভব নয়, কারণ বিক্রিয়া একটাই হলে বিক্রিয়ার হারও একটাই হবে। সে কারণে আমরা কি করব? বিক্রিয়া হারের উপস্থাপনা দেখব। কিভাবে তাহলে আমরা প্রকাশ করব? আমরা একটা অভিন্ন, মনে রাখবে, অভিন্ন বিক্রিয়ার হার প্রকাশ করা হয়। মনে রাখবে অভিন্ন বিক্রিয়ার হার প্রকাশ করা হয়। কিভাবে প্রকাশ করব? আমরা বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ যে আছে, বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনকে স্টোচিওমেট্রিক সহগ, মনে রাখবে এই টার্মটা, স্টোচিওমেট্রিক সহগ দিয়ে ভাগ করা হয়। স্টোচিওমেট্রিক একটা ব্যালেন্স সমীকরণে যে সামনে মল সংখ্যাগুলো থাকে, যে সংখ্যাগুলো থাকে, তাদেরকে বলা হয় স্টোচিওমেট্রিক সহগ। ফলে এক একটা বিক্রিয়া বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনকে যদি স্টোচিওমেট্রিক সহগ দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা একটা অভিন্ন বিক্রিয়া হার পাই। এক্ষেত্রে আর আগের প্রবলেমটা থাকবে না। যেমন আমরা একটা বিক্রিয়া নিচ্ছি, দেখো, এবং ভালো করে বিক্রিয়াটাকে পর্যবেক্ষণ করবে। বিক্রিয়া হার বলতে কোনটা অংশ বোঝাচ্ছে? বিক্রিয়া উৎপন্ন হওয়ার হার, অন্তরিত হওয়ার হার, এদের মধ্যে পার্থক্যটা কোথায় দেখে নাও। যেমন আমরা যদি ধরে নিই নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া তৈরি হয়। আমরা এই বিক্রিয়াটা জানি, প্রায় কমন বিক্রিয়া। দেখো, এই সংখ্যাগুলোকে বলা হয় স্টোচিওমেট্রিক। বোঝা গেছে? এই সংখ্যাগুলোকে স্টোচিওমেট্রিক সংখ্যা বলে। তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে বলো তো, বিক্রিয়ার হার এবং উৎপন্ন হওয়ার হার, বিয়োজিত হওয়ার হার কোন জায়গাগুলো বোঝায়? ভালো করে খেয়াল করে দেখো। মনে রাখবে, বিক্রিয়া হার কি? বিক্রিয়া হার যদি আর হয়, তাহলে বিক্রিয়া হার আর সমান কোফিসিয়েন্ট দিয়ে ভাগ করবে। এর কি স্টোচিওমেট্রিক 1, তাহলে 1 দিয়ে তো ভাগ করার কোনো ব্যাপার নেই। তাহলে মাইনাস ডেল N2/del T সমান মাইনাসের তাৎপর্য তো আগে বলেছি, 1/3 del H2/del T সমান 1/2 del NH3/del T। এই হলো বিক্রিয়ার হারের উপস্থাপনা। এই বিক্রিয়াটাকে আমরা এইভাবে বিক্রিয়া হারের উপস্থাপনা দিয়ে প্রকাশ করলাম।
ভীষণ ইম্পর্ট্যান্ট একটা, এখান থেকে আমাদের গাণিতিক সমস্যাগুলো থাকবে এবং সেই গাণিতিক সমস্যাগুলো খুব সহজে আমরা সমাধান করার চেষ্টা করব। এবার এখানে বলে দিচ্ছি, দেখো, যেমন মনে রাখবে এটা এই রাশিমালা, এটা কি বলো তো, এটা হলো অ্যামোনিয়া উৎপন্ন হার। মনে রাখবে ভালো করে, ভালো একটা জিনিস বলছি এখানে, যাতে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাগুলো আমরা খুব সহজে করতে পারি। কিন্তু এটা সহ মনে রাখবে এই জিনিসটা সহ এটা হলো কিন্তু বিক্রিয়া হার। তাহলে বোঝা গেছে, তাহলে অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার হার বলতে কোনটাকে বোঝায়, আর বিক্রিয়া হার বলতে কোন জিনিসটাকে বোঝাচ্ছে। সহগ সহ স্টেশমেট্রিক যে সহগটা আছে সেটা সহ কিন্তু হলো বিক্রিয়া হার। যদি তাই হয় তাহলে বলো তো এই জায়গাটা এটা কি হবে, এটা হবে হাইড্রোজেন উৎপন্ন, হাইড্রোজেন অন্তর্হিত হওয়ার হার, অন্তর্হিত হার। আর স্টেশমেট্রিক সহগ সহ কী হবে, স্টেশমেট্রিক সহগটা সহ হবে বিক্রিয়া হার, বিক্রিয়া হার। বোঝা গেছে? ক্লিয়ার তো? কোনো অসুবিধা নেই তো? আবার এই জায়গাটা তাহলে বলো তো কী হবে, এটা এটা হবে নাইট্রোজেন অন্তরিত হওয়ার হার। আর এটাই হবে কি, বিক্রিয়া হার। কারণ এখানে স্টেশমেট্রিক সহগ 1, তাহলে এটাই হবে অন্তরিত হওয়ার হার আর এটাই হবে বিক্রিয়ার হার। বোঝা গেছে? তাহলে এরকম একটা বিক্রিয়া নিয়ে আমি এই জায়গায় দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম বিক্রিয়ার হার বলতে কোনটাকে বোঝায় এবং উৎপন্ন হওয়া বা অন্তরিত হওয়ার হার বলতে কোন জায়গাটাকে বোঝায়। এবং এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে যে কোনো ধরনের, এই ধরনের যে কোনো ধরনের গাণিতিক সমস্যা কিন্তু আমরা চোখের নিমিষে মুহূর্তের মধ্যে কিন্তু আমরা করে দিতে পারবো। বোঝাতে পেরেছি কথাটা? সুতরাং বিক্রিয়া হারের উপস্থাপনা সম্পর্কে সবসময় মনে রাখবে যে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন দ্বারা আমরা প্রকাশ করে থাকি। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে একটা বিক্রিয়ার একটাই বিক্রিয়া হার থাকার জন্য আমরা অভিন্ন বিক্রিয়া হার দিয়ে বিক্রিয়া হারের উপস্থাপনা করে থাকি। সেক্ষেত্রে অভিন্ন বিক্রিয়া হার কীভাবে প্রকাশ করা হবে, স্টোইচিওমেট্রিক সহগগুলো যে আছে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের যে পরিবর্তনগুলোকে স্টোইচিওমেট্রিক সহগ দিয়ে ভাগ করতে হবে। তাহলে কিন্তু আমরা কি পাবো, একটা অভিন্ন বিক্রিয়া হার পাবো। এবং এই বিক্রিয়া হার থেকে এই যে রাশিমালাগুলো আছে, এতগুলো রাশি আছে, এতগুলো রাশির মধ্যে একটা রাশিমালার মান যদি প্রদত্ত হয় তাহলে বাকি যে কোনো রাশিমালার মান কিন্তু আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। পারি কিনা বলো তো? খুব সহজে আমরা কিন্তু এই ধরনের বিক্রিয়া নির্ণয় করতে পারি। তোমরা বলতে পারবে এরকম যদি একটা বিক্রিয়া হয় যে এ থেকে 2B, এই বিক্রিয়াটার ক্ষেত্রে এ এবং বি এর সাপেক্ষে বিক্রিয়ার হারকে কিভাবে প্রকাশ করা যাবে? দুটো সমস্যা আমি লিখেছি, এই সমস্যাগুলো সমাধান করব বিক্রিয়া হারের সাপেক্ষে। দেখো কি বলেছে, এ আর 2B বিক্রিয়া করে 3C তৈরি হয়। এই বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে বিক্রিয়ার হার প্রকাশ করতে বলেছে। কি হবে বলো তো, এ আর 2B বিক্রিয়া করে যদি 3C তৈরি হয় তাহলে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে বিক্রিয়া হারকে কীভাবে প্রকাশ করব? তো আমরা একটু আগে দেখলাম যে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করে করে আমরা প্রকাশ করব, আর বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে আমরা একটা নেগেটিভ চিহ্ন ব্যবহার করব। ফলে বিক্রিয়ার হার যদি আর হয় তাহলে বিক্রিয়া হার আর সমান কি হবে বলো তো, বিক্রিয়া হার আর সমান হবে del A বাই del T সমান কি হবে, হাফ কোএফিসিয়েন্ট 2, তাহলে হাফ del T সমান কি হবে 1/3 del C বাই del T। হবে কি না দেখো দেখি। তাহলে কোএফিসিয়েন্ট যে সহগগুলো আছে বা স্টোইচিওমেট্রিক সহগগুলো দিয়ে ভাগ করব আর বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করব। ঠিক আছে? তো প্রবলেমটা আমরা আরেকটা প্রবলেম দেখব। দেখো এ হাফ এ বিক্রিয়া করে যদি 2B তৈরি করে তাহলে এ এর অন্তরিত হওয়ার হার আর বি উৎপন্ন হওয়ার হার, এই দুটোর মধ্যে সম্পর্ক কীরূপ? এ যে হারে ভাঙবে এবং বি যে হারে উৎপন্ন হবে ওই দুটো হারের মধ্যে সম্পর্ক কীরূপ বলো তো? তো এই ধরনের যাই সম্পর্ক বলুক না কেন আমরা বিক্রিয়া হারের রাশিমালাটা দেখব। যেমন দেখো এক্ষেত্রে বিক্রিয়ার হার কি হবে, বিক্রিয়ার হার আর সমান কি হবে
বিক্রিয়ারকে আর দিয়ে প্রকাশ করছি, আর সমান কি হবে হাফ টু, কারণ ভাগ হয়ে গেলে হাফ 1/2 2 হয়ে যাবে, বাই ডেল টি সমান কি হবে হাফ ডেল বি বাই ডেল টি। এবার বলো তো এ এর অন্তরিত হওয়ার হার কি ডেল এ বাই ডেল টি, আর বি অন্তরিত হওয়ার হার কি ডেল বি বাই ডেল টি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো মাইনাস এটা যদি গুণ করে দিই তাহলে ফর ডেল এ বাই ডেল টি সমান ডেল বি বাই ডেল টি হবে। অর্থাৎ এখান থেকে এটা কি বি উৎপন্ন হওয়ার হার, এটা হলো এ অন্তরিত হওয়ার হার। সুতরাং বি উৎপন্ন হওয়ার হার কি হবে বলো তো, এ অন্তরিত হওয়ার হারের 4 গুণ হবে। অর্থাৎ 4 ইন্টু এ অন্তরিত হার সমান বি উৎপন্ন হার। এই হলো এদের মধ্যে সম্পর্ক। নিশ্চয়ই বোঝা গেছে তো? তোমরা বলতে পারবে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের কীরকম সম্পর্কযুক্ত। অর্থাৎ বিক্রিয়া হার যদি বলা হয় বিক্রিয়ার হার বিক্রিয়কের সমানুপাতিক, বলো তো এই শূন্যস্থানটা পূরণ করো তো কি হবে, বিক্রিয়ার হার বিক্রিয়কের ড্যাশ সমানুপাতিক। এই জায়গাটাতে কি হবে, এই গাণিতিক সমস্যাটা আমরা এবার সমাধান করব। আর মনে রাখবে এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে একটাই লাইন আমরা সব সময় ব্যবহার করব, সেটা হলো হারের রাশিমালাটা। হারের রাশিমালা লিখে খুব সহজে কিন্তু আমরা সমাধান করতে পারি। দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে হারের রাশিমালাটা কী হবে বলো তো, বিক্রিয়ার হার আর ইকুয়াল 1/4 ডেল NH3 বাই ডেল টি সমান -1/5 ডেল O2 বাই ডেল টি সমান 1/4 ডেল NO বাই ডেল টি সমান 1/6 ডেল H2O বাই ডেল টি। এই হলো বিক্রিয়া হারের রাশিমালা, অসুবিধা কিচ্ছু নেই। এবার বলেছে 5 সেকেন্ড পরে NO এর গাঢ়ত্ব বৃদ্ধি বলে দিয়েছে 0.8। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি বলো তো, যে ডেল NO বাই ডেল টি সমান কত 0.1 এর গাঢ়ত্বের পরিবর্তন বাই পরিবর্তনের জন্য সময়। বোঝা গেছে? আমাকে নির্ণয় করতে বলেছে বিক্রিয়ার হার আর নির্ণয় করব। তাহলে বিক্রিয়া হার আর সমান কী হবে বলো তো, 1 নম্বর বিক্রিয়া হার আর কোথা থেকে আমরা মানটা পাবো, যে যার মান দেওয়া আছে সেই মানটা থেকে আমরা কিন্তু বিক্রিয়ার হারটা নির্ণয় করব। খুব সহজ দেখো। তাহলে বিক্রিয়ার হার আর সমান কি 1/4 ইন্টু ডেল NO বাই ডেল টি, মানগুলো বসিয়ে দাও। 1/4 ইন্টু ডেল 0.18 বাই 5, এবং এটা যদি আমরা ক্যালকুলেটারে চাপি তাহলে এই মানটা আসবে প্রায়, মানটা কত আসবে 9 ইন্টু 10⁻³ মল পার লিটার পার সেকেন্ড। একটা উত্তর হয়ে গেল, অসুবিধা কিচ্ছু নেই তো, খুব সহজে। এবার 2 নম্বর বলেছে জল উৎপন্ন হওয়ার হার। জল উৎপন্ন হওয়ার হার কি বলো তো, ডেল। তাহলে 2 নম্বর জল উৎপন্ন হওয়ার হার H2O বাই ডেল টি। এটার সাথে আর এর কী সম্পর্ক বলো তো, এই রাশিটার সাথে আর এর কী সম্পর্ক, এই যে 1/6 আছে, তাহলে এটা সমান কি 6 ইন্টু আর। 6 ইন্টু আর যদি হয় তাহলে আমি খুব সহজে বের করতে পারবো, আর এর মান বের করে রেখে দিয়েছি 9 ইন্টু 10⁻³ তাহলে কত হবে 5.4 ইন্টু 10⁻² মল পার লিটার পার সেকেন্ড। খুব সহজে বের করা যাবে, আগে বলে দিয়েছি একদম ক্যালকুলেটরের মতন কাজ করবে। এই রাশিমালাটা লিখে এইভাবে মানগুলো বের করতে হবে। দ্বিতীয় বলেছে অ্যামোনিয়া অন্তরিত হার। অ্যামোনিয়া ভেঙে যাওয়ার হার মানে কি ডেল NH3 বাই ডেল। তাহলে ডেল NH3 অ্যামোনিয়া ভেঙে যাওয়ার হার কি ডেল NH3 বাই ডেল টি। এর সাথে বলো তো বিক্রিয়া হারের সম্পর্ক 1/4 আছে, তাহলে কি হবে, এটা সমান 4R হবে।
4 আর এর মান বের করা আছে অলরেডি 9 × 10⁻³ তাহলে এটা সমান কত হবে 3.6 × 10⁻² মল পার লিটার পার সেকেন্ড। এভাবে আমরা বেশ বিভিন্ন ধরনের যে গাণিতিক সমস্যাগুলো কিন্তু সহজে সমাধান করতে পারি। সবসময় মনে রাখবে যে বিক্রিয়াটা দেওয়া থাকবে তার আমরা হার নির্ণয় যে উপস্থাপনা রাশিমালাটা আছে সেটা উপস্থাপনা করব, সেটা লিখব এবং যে মানগুলো প্রদত্ত থাকবে সেই মানগুলোকে বসিয়ে দিয়ে খুব সহজে কিন্তু আমরা মানগুলো নির্ণয় করতে পারি। গড় বিক্রিয়া হার বলতে আমরা কি বুঝব, কিন্তু তার আগে তোমরা বলতে পারবে যে বিক্রিয়া হার নেগেটিভ রাশি না পজিটিভ রাশি? তো গড় বিক্রিয়া হার বলতে আমরা কি বুঝবো বলো তো? কোনো একটা বিক্রিয়া একটা নির্দিষ্ট সময় শুরু হয় এবং একটা নির্দিষ্ট সময় গিয়ে শেষ হয়, তাহলে গড় বিক্রিয়া হার বলতে আমরা বুঝবো কোনো বিক্রিয়ক পদার্থ, মনে রাখবে যে একটি নির্দিষ্ট সময় ব্যবধানে কোনো রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব পরিবর্তনের হার, বোঝা গেছে? গাঢ়ত্ব একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো একটা বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের রাসায়নিক বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব পরিবর্তনের হার ও ওই সময় যে সময়ের ব্যবধানে ঘটনাটা ঘটেছে ওই সময়ের ব্যবধানের অনুপাত হলো গড় বিক্রিয়া হার। বোঝা গেছে? সহজ আছে জিনিস। কি গড় বিক্রিয়া হার বলতে আমরা কি বুঝবো? একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো রাসায়নিক বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনের হার আর ওই সময়ের যে ব্যবধানের গাঢ়ত্বের পরিবর্তন, মনে কথাটা, গাঢ়ত্বের পরিবর্তনের হার আর ওই সময়ের ব্যবধানের অনুপাত, মনে রাখবে গাঢ়ত্বের পরিবর্তন ও ওই সময়ের ব্যবধানের যে অনুপাত, এটাকে বলা হয় গড় বিক্রিয়া হার। যেমন আমরা জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব, জিনিসটাকে একটু আরও বোঝার চেষ্টা করব। আমরা ধরে নিলাম এ থেকে বি একটা বিক্রিয়া সংঘটিত হলো, ঠিক আছে? কোনো এক সময় আমি ধরে নিলাম যে t1 সময়, ঠিক আছে, এ এর গাঢ়ত্ব ডেল A1 এবং t2 সময় এ এর গাঢ়ত্ব A2। তাহলে বলো তো সময়ের ব্যবধান কত? সময়ের ব্যবধান t2 - t1 সমান ΔT আর গাঢ়ত্বের পরিবর্তন কত? গাঢ়ত্বের পরিবর্তন A2 - A1 সমান ΔA। তাহলে গড় বিক্রিয়া হার কী হবে? গড় বিক্রিয়া হার সমান -ΔA/ΔT। গড় বিক্রিয়া হার সমান কী হবে? গড় বিক্রিয়া হার সমান ΔA/ΔT। এই হলো গড় বিক্রিয়া হার, আমরা এটা বুঝবো। একই রকম বি এর সাপেক্ষে যদি আমরা প্রকাশ করি তাহলে কি হবে? ΔB/ΔT। সুতরাং গড় বিক্রিয়া হার বলতে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো রাসায়নিক বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন আর ওই যে নির্দিষ্ট সময়ের কথা বলা আছে ওই সময়ের ব্যবধানের অনুপাতকে বলা হয় গড় বিক্রিয়া হার। গাঢ়ত্বের পরিবর্তন আর পরিবর্তনের জন্য যে সময়ের ব্যবধান, এই দুটো রাশির অনুপাতকে বলা হয় গড় বিক্রিয়া হার, ঠিক আছে? কিন্তু একটা কথা মাথায় রাখবে যে গড় বিক্রিয়া হার কোনো বিক্রিয়ার কিন্তু সঠিক হার হতে পারে না, প্রকৃত হার হতে পারে না।
বোঝা গেছে? গড় বিক্রিয়ার হার কখনো প্রকৃত হার হতে পারে না। কিভাবে ঘটনাটা ব্যাখ্যা করব কেন প্রকৃত হার হতে পারে না? গড় বিক্রিয়া হার মনে রাখবে প্রকৃত হার হতে পারে না, প্রকৃত হার হতে পারে না। কেন পারে না বলো তো? প্রকৃত হার হতে পারে না কারণ কি? কারণ বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের সমানুপাতিক। বোঝা গেছে? বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের সমানুপাতিক। আবার সময়ের সঙ্গে গাঢ়ত্ব কি হয়? বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পায়। আর বিক্রিয়কের গাঢ়ত্ব যদি হ্রাস পায় তাহলে বিক্রিয়ার হারও হ্রাস পাবে না? পাবে না? বিক্রিয়ার হারও হ্রাস পায়। তাহলে যদি বিক্রিয়কের গাঢ়ত্বের সমানুপাতিক বিক্রিয়ার হার হয়, সময়ের সাথে সাথে গাঢ়ত্ব হ্রাস পায়, গাঢ়ত্ব হ্রাস পেলে বিক্রিয়ার হারও হ্রাস পায়, তাহলে সেক্ষেত্রে কী হবে বলো তো? বিক্রিয়া হার হ্রাস বৃদ্ধি হয়, বিক্রিয়া হার সময়ের সাথে সাথে হ্রাস পায়। তাহলে গড় বিক্রিয়া হার কিন্তু প্রকৃত হার হতে পারে না। মনে হবে কথাটা? ফলে কোনো বিক্রিয়ার গড় বিক্রিয়া হার ওই বিক্রিয়াটার প্রকৃত হার হতে পারে না, কারণ সময়ের সঙ্গে বিক্রিয়কের কী হয়? বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের সমানুপাতিক হয়। সময়ের সাথে গাঢ়ত্ব হ্রাস পায়, বিক্রিয়া হারও হ্রাস পায়, কিন্তু গড় বিক্রিয়া হার হ্রাসকে ওই নির্দেশ করে না। একই হার বোঝায়। গড় বিক্রিয়ার বুঝতে পারছো? বিক্রিয়ার শুরুতে এবং বিক্রিয়ার মাঝে, বিক্রিয়ার শেষে একই হার বোঝায়, কিন্তু বাস্তবে একই হার থাকে না, সময়ের সাথে সাথে হার হ্রাস পায়। সে কারণে আমরা বলে থাকি গড় বিক্রিয়া হার কিন্তু প্রকৃত হার হতে পারে না। বোঝা গেছে? তো আমরা যদি একটা বিক্রিয়া বলি, যেমন মনে করো N2 প্লাস 3/2H2 অ্যামোনিয়া, এই যে বিক্রিয়াটা লিখলাম এর হার সমীকরণটা কি হবে? বিক্রিয়ার হার প্রকাশ করো, বিক্রিয়ার হার প্রকাশ করো। বোঝা গেছে? এই বিক্রিয়াটা বিক্রিয়া হারের রাশিমালাটা কি হবে প্রকাশ করো। তো এবার আমরা দেখব তাৎক্ষণিক বিক্রিয়ার হার। ইম্পর্টেন্ট টার্ম, তাৎক্ষণিক বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝবো? তাৎক্ষণিক বিক্রিয়া হার কাকে বলবো? কোনো এক মুহূর্তে কোনো বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনের হারকে বলা হয় তাৎক্ষণিক বিক্রিয়া হার। বোঝা গেল? সহজ কথা। কোনো এক মুহূর্তে, মনে রাখবে, কোনো মুহূর্তে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনের হারকে বলে তাৎক্ষণিক বিক্রিয়া হার। বলো তো, ছোট্ট করে লিখে দিচ্ছি মনে রাখার সুবিধার জন্য। কোনো মুহূর্তে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনের হারকে বলা হয় ওই বিক্রিয়ার তাৎক্ষণিক বিক্রিয়া হার। জিনিসটাকে আরও ভালো করে বোঝার জন্য আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব, দেখে নেওয়ার চেষ্টা করব। ধরে নিলাম এ থেকে বি একটা বিক্রিয়া সংঘটিত হচ্ছে। কোনো সময় আমরা ধরে নিলাম টি সময় এ এর গাঢ়ত্ব আমি ধরে নিলাম, টি সময় এর গাঢ়ত্ব ডেল এ, বুঝা গেছে? এর গাঢ়ত্ব এ ধরে নিলাম, এবং টি এর পরবর্তী সময় ডেল টি, যেটা অতি ক্ষুদ্র একটা সময়, টি এর পরবর্তী ডেল টি সময়, ভালো করে কনসেপশনটা তৈরি করো। টি সময় আমি গাঢ়ত্ব ধরে নিলাম এটা, কিন্তু টি এর পরবর্তী একটা ক্ষুদ্র সময়, অতি ক্ষুদ্র সময় ডেল টি সময় এর গাঢ়ত্বের পরিবর্তন, এর গাঢ়ত্বের আমি পরিবর্তন ধরে নিলাম, এর গাঢ়ত্বের পরিবর্তন আমি ধরে নিলাম ডেল এ। তাহলে সেক্ষেত্রে কি হবে বলো তো? অতএব তাৎক্ষণিক বিক্রিয়া হার কি হবে? তোমরাই বলো। তাৎক্ষণিক বিক্রিয়া হার কি হবে?
তাৎক্ষণিক বিক্রিয়া হার সমান লিমিট, ম্যাথামেটিক্সের ফাংশন লিমিট ডেল টি টেন্ডস টু 0 মাইনাস ডেল এ বাই ডেল টি। এই হবে তাৎক্ষণিক বিক্রিয়া হারের রাশিমালা। লিমিট ডেল টি টেন্ডস টু 0 মাইনাস ডেল এইচ ডেল এ বাই ডেল টি। এই হলো তাৎক্ষণিক বিক্রিয়া হার। কোনো এক মুহূর্তে বিক্রিয় বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনকে বোঝায়। বোঝা গেছে? পারবে তো? তাৎক্ষণিক বিক্রিয়া হার। এবার আমরা দেখব বিক্রিয়ার হারের একক। বিক্রিয়া হারের একক কি হবে? ইম্পর্টেন্ট টার্ম মনে রাখবে, বিক্রিয়ার হারের একক। কি হবে বলো তো? তো আমরা কি জানি বিক্রিয়া হার? সহজে আমরা বলে দিতে পারবো। বিক্রিয়া হার বলতে আমরা কি বুঝি? গাঢ়ত্বের পরিবর্তন, বিক্রিয় বা বিক্রিয়াজাত পদার্থ যাই বলো, গাঢ়ত্বের পরিবর্তন, আর এই পরিবর্তনের প্রয়োজনীয় সময়, তাই কি না বলো? গাঢ়ত্বের পরিবর্তন বা পরিবর্তনের প্রয়োজনীয় সময়। তাহলে বিক্রিয়া হারের একক সমান কি হবে? গাঢ়ত্বের একক বাই সময়ের একক। এই কথা বোঝা গেছে? তাহলে 1 নম্বর আমরা যদি কি করি, আমরা গাঢ়ত্বকে, তাহলে 1 নম্বর কি হবে? বিক্রিয়া হারের একক। বিক্রিয়ার হারের একক সমান কি হবে? গাঢ়ত্বের একক বাই সময়ের একক, তাই কিনা বলো? এবং এখানে আমরা সহজে মানগুলো বের করতে পারবো। বিক্রিয়া হারের একক সমান গাঢ়ত্বের একক বাই সময়ের একক। এবার আমরা যেমন দেখো, গাঢ়ত্বকে যদি মল লিটার ইনভার্স ও সময়কে যদি সেকেন্ড দিয়ে প্রকাশ করি, সেকেন্ড হলে সেক্ষেত্রে বিক্রিয়া হারের একক কী হবে? বিক্রিয়া হারের একক হবে সমান মল লিটার ইনভার্স বাই সেকেন্ড, অর্থাৎ মল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। অসুবিধার কিছু নেই তো। আমরা যদি কি বলি, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মনে রাখবে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হয়? মলার গাঢ়ত্ব। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মলার গাঢ়ত্ব আংশিক চাপের সমানুপাতিক হয়। আংশিক চাপ, সেজন্য গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে গাঢ়ত্বকে আংশিক চাপ দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ চাপের একক দিয়ে প্রকাশ করা হয়। সুতরাং আমরা সেক্ষেত্রে আবার একটা একক পাবো। কি একক পাবো? গাঢ়ত্বকে যদি চাপের একক দিয়ে প্রকাশ করি তাহলে এটিএম পার সেকেন্ড, অর্থাৎ এটিএম সেকেন্ড ইনভার্স। এই হলো আমরা দুটো পদ্ধতিতে, কিন্তু এই একটা একক হলো আর এই একটা একক, এইভাবে এককগুলো প্রকাশ করি। মনে রাখবে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মলার গাঢ়ত্বকে এটিএম চাপের একক দিয়ে প্রকাশ করা হয়, কারণ মলার গাঢ়ত্ব আংশিক চাপের সমানুপাতিক। সুতরাং সময়কে যদি সেকেন্ড দিয়ে আর গাঢ়ত্বকে যদি এটিএম দিয়ে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে একটা একক পাবো এটিএম সেকেন্ড ইনভার্স। আর যদি আমি গাঢ়ত্বকে মল পার লিটার দিয়ে প্রকাশ করি, সময়কে সেকেন্ড দিয়ে প্রকাশ করি, তাহলে সেক্ষেত্রে একক হবে মল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এভাবে আমরা বিক্রিয়া হারের একক খুব সহজে কিন্তু প্রকাশ করতে পারি। বোঝা গেছে? তোমরা বলতে পারবে তাহলে যে আমরা যদি কি কোনো একটা বিক্রিয়ার হার কি হবে যদি সময়কে আমরা মিনিট দিয়ে প্রকাশ করি আর গাঢ়ত্বকে মল পার লিটার দিয়ে প্রকাশ করি, তাহলে বিক্রিয়া হারের একক কী হবে বলো তো? এই হলো আজকের প্রথম ক্লাসের আলোচনা। আমরা রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারটা আজকে প্রথম ক্লাস শুরু করলাম। রাসায়নিক গতিবিদ্যার তাৎপর্য, রাসায়নিক গতিবিদ্যার গুরুত্ব, বিক্রিয়ার শ্রেণীবিভাগ, সেই সঙ্গে বিক্রিয়ার হার, বিক্রিয়া হারের উপস্থাপনা, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, বোঝাবার চেষ্টা করলাম। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সঙ্গে এই বিষয়গুলো তোমাদের দীর্ঘদিন সঠিক ধারণা তৈরি হয়, মাথায় থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।